ঢাকা অচল করার হুমকি দিলেন জাপা মহাসচিব। ব্যাংক লোকসানে লভ্যাংশ ও বোনাস বন্ধ বলছেন গভর্নর। পিআর নিয়ে সরকার ইসির সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলছেন ডক্টর তাহের। জানাবো আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোটাররা কি করবেন এবং সর্বশেষ জানাবো সাভারের 3 ছাত্র হত্যা মামলার চার্জশিট দাখিল, হাসিনা সহ অভিযুক্ত 208। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা অচল করার হুমকি দিলেন জাপা মহাসচিব। জাতীয় পার্টির অফিসে যারা আগুন দিয়েছেন তাদের বিচার করতে হবে। 24 ঘন্টার মধ্যে বিচার ও তদন্ত প্রক্রিয়া দৃশ্যমান না হলে প্রয়োজনে ঢাকা অচল করার হুমকি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আরও বলেন, সারা দেশে কর্মী সমর্থকরা ঢাকায় আসার জন্য উদগ্রীব হয়ে আছে। প্রয়োজনে ঢাকা অচল করে দেওয়া হবে। জাতীয় পার্টির অফিসে 6-7 বার আগুন দেওয়ার চেষ্টা হয়েছে, 3 বার আগুন দিয়েছে। আমরা কারো অফিসে আগুন দিতে যাইনি, আমরা কারো ফাঁসি চাইনি, আমরা চেয়েছি বিচার। যতবার আগুন দেওয়া হবে প্রতিবার বড় হয়ে ফিরে আসবে জাতীয় পার্টি। আগুন লাগানো সন্ত্রাসী কাজ করেছে, অবশ্যই গণ অধিকার পরিষদের বিচার করতে হবে। তিনি বলেন, আজকে তারা স্লোগান দিয়েছে, আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে। তাদের উদ্দেশ্যে বলি, আগে আপা আর আম্মা জায়গা ঠিক করেন। আগে আম্মা ডেকেছিলেন সেটাই ঠিক নাকি আপা? গণ অধিকার পরিষদ অরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। জাতীয় পার্টি ছাড়া সংসদ হবে না, আগামী নির্বাচন হবে না বলে দিলাম। তবে যে দেশের সরকার মাজার রক্ষা করতে পারে না, মানুষের মর্ধেও রক্ষা করতে পারে না, রাজনৈতিক দলের অফিস রক্ষা করতে পারে না, তাদের দ্বারা নির্বাচন কতটা সম্ভব হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাপার মহাসচিব। কারো নাম উল্লেখ না করে বলেন, জাতীয় পার্টির অফিস আগুন দেওয়ার বিষয়ে একজন উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক কর্মসূচিকে মব বলা যাবে না। রাজনৈতিক দলের অফিসে আগুন দেওয়া মব না, তাহলে কি? প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর মাসুদ বলেন, জাতীয় পার্টির কর্মীরাও আগুন দিতে পারে, কিন্তু আমাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ সেই শিক্ষা দেয়নি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, তবে আমাদের পথে নামতে বাধ্য করবেন না। প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আপনারা দেখেছেন গতকাল আমাদের অফিসের নিচতলায় অবস্থিত নামাজঘর এবং নামাজঘরে থাকা কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা কোন মানসিকতার লোক? জনগণকে নিয়েই তাদের প্রতিহত করা হবে। ব্যাংক লোকসানে লভ্যাংশ ও বোনাস বন্ধ বলছেন গভর্নর। ব্যাংক যদি লোকসান করে তবে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা কোনো ধরনের বোনাস পাবেন না বলে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর জানান, অর্থ পাচার প্রতিরোধে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহ 29% বেড়েছে, যা অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, অর্থনীতিতে এখন ডলার সংকট নেই, তবে টাকার সংকট রয়েছে। রেমিট্যান্স বাড়ার কারণে এই পরিস্থিতি সামলানো সম্ভব হয়েছে। আমরা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেকটাই সফল হয়েছি। এ সময় গভর্নর জানান, দেশের 5টি ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল থেকে সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে। পিআর নিয়ে সরকার ইসির সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলছেন ডক্টর তাহের। পিআর নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচন ও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে। জুলাই সনদ যারা মানবেন না, এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবেন। কুমিল্লায় একটি মিলনায়তনে 14গ্রাম উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর তাহের। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমির ভিপি শাহাবুদ্দিন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমদ, ডক্টর শফিকুর রহমান পাটোয়ারি, জামায়াত নেতা নূরে আলম মিয়াজি, হাফেজ বদিউল আলম, সাখাওয়াত হোসেন শামীম, ছাত্রনেতা মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন ও নাজিম মিয়াজি উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোটাররা কী করবেন?
প্রধান উপদেষ্টার নির্দেশের পর নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে। এমনকি নির্বাচনের সময় কিভাবে মব সন্ত্রাস ঠেকানো যাবে সেই পথও বাতলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ৩০০ আসনে মব সন্ত্রাস ভাগ হয়ে গেলে তাদের মোকাবেলা করা কঠিন হবে না, কিন্তু একজন সাবেক দক্ষ আমলা হিসেবে তার জানার কথা, কোনো নির্বাচনে ৩০০ আসনে সন্ত্রাস হয় না। যেসব আসনে মারদাঙ্গা প্রার্থী থাকেন আর যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কম থাকে সেখানে সন্ত্রাস হয়। নির্বাচন কমিশনকে তাই ঝুঁকিপূর্ণ কেন্দ্র বাছাই করলেই হবে না, ঝুঁকিপূর্ণ আসন বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ ১৯৯১ সালে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন, কিন্তু তিনি একটি উপনির্বাচনে ক্ষমতাসীন দলের সন্ত্রাসের কাছে হার মেনেছিলেন এবং সেই নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির গতি প্রকৃতি বদলে দিয়েছিল। একইভাবে যে আওয়ামী লীগ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল, তারাই আবার পরবর্তী সময়ে সংখ্যাগরিষ্ঠতার জেরে সে ব্যবস্থা বাতিল করে নিজেদের পায়ে কুড়াল মেরেছিল। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর যে ৩টি নির্বাচন হয়েছিল তাতে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নাসির উদ্দিন কমিশন এর আগে যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৭২ সালে জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব। এতে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগে পুরো আসনের নির্বাচন বাতিল করার কথা বলা হয়েছে। প্রার্থীর বিদেশে থাকা সম্পদের হিসাব দেওয়ার কথা বলা হয়েছে। এসব প্রস্তাব প্রার্থীর জবাবদিহির আওতায় আনাও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। তবে নির্বাচন কমিশন একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান রাখার যে প্রস্তাব দিয়েছে সেটি সুষ্ঠু নির্বাচনের স্থলে কারসাজির সুযোগ বাড়িয়ে দিতে পারে। উল্লেখ্য, ১৯৯৬ সালে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ৪৯ জন এবং ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। এসব আসনে না ভোটের ব্যবস্থা থাকলে নির্বাচনের গুণগত কোনো ফারাক হতো কি, বরং জয়ী দল কথা বলার সুযোগ পেত যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। অতএব কোনো বিধান চালুর আগে এর পরিণামের কথাও কমিশনকে ভাবতে হবে। নির্বাচন কমিশন যদি না ভোট চালু করতে চায়, সব আসনের জন্য সেটি করতে হবে। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতা দেখানোর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রতীক বহাল রাখার কথা বলেছে। এটা গণতান্ত্রিক নীতির সঙ্গে কতটা যায় সেই প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রতীকের বিষয়টি উন্মুক্ত ছিল। কেউ জোটের প্রতীকে, কেউ দলের প্রতীকে নির্বাচন করছেন। ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল হিসেবে জামাত ইসলামীর প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে ভোট করেছেন। দলীয় প্রতীক রাখা নিয়ে ছোট দলগুলোর নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের আশঙ্কা, এতে বড় দলের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বাড়বে এবং ছোট দলের প্রার্থীদের বাড়তি ঝামেলা পড়তে হবে। নির্বাচন কমিশনের যে প্রস্তাব সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা। আদালত কোনো ব্যক্তিকে পলাতক ঘোষণা করলে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকার কথা নয়। পলাতক আসামিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার প্রস্তাবটি ছিল মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। সে সময় নির্বাচন কমিশন এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত করেছিল। গত মার্চ মাসে তারা জাতীয় ঐক্যমত্য কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল এমন বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। এরপর কেন নির্বাচন কমিশন ভিন্ন সিদ্ধান্ত নিল সেই প্রশ্নের জবাবে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে এটা করা হয়েছে। প্রশ্নটা সন্তুষ্টি বা অসন্তুষ্টির নয়, আইনের। সংবিধান বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক পলাতক আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণার প্রস্তাব সমর্থন করে ন্যায্য প্রয়োগ নিশ্চিত করার কথা বলেছেন। রাজনৈতিক দলের নেতারা আইনের অপব্যবহার না হওয়ার উপর জোর দিয়েছেন। নির্বাচন কমিশন আরও যেসব সংশোধনী প্রস্তাব এনেছে সেগুলোর গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেমন লাভজনক প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি থেকে পদত্যাগ করা, মনোনয়নপত্রের সঙ্গে দেশে ও বিদেশে থাকা সম্পদের হিসাব দাখিল করা। কমিশন প্রস্তাব করেছে রাজনৈতিক দল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবে, কিন্তু ৫০,০০০ টাকার বেশি হলে সেটি চেকের মাধ্যমে নিতে হবে। এতে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীর পাশাপাশি অনুদানদাতার আয় ব্যয়ের স্বচ্ছতা আসবে ধারণা করি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনে ভোটারদের প্রথম চোখ হিসেবে অভিহিত করেছেন। ১২.৫ কোটি ভোটারের কতজনকে তারা হাজির করতে পারেন তার উপরে নির্বাচনের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে। সংশ্লিষ্টদের মনে রাখতে হবে, ভোটারদের বাছাই করার সুযোগ ছিল না বলে বিগত ৩টি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল। এবার সেই বাছাইয়ের সুযোগ কতটা থাকবে? অনেকে বলেছেন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে সব দলের অংশগ্রহণের প্রয়োজন নেই, ভোটাররা অংশ নিয়ে
নিলেই হবে মানলাম, কিন্তু ভোটাররা যদি দেখেন প্রার্থী বাছাইয়ের সুযোগ সীমিত, তাহলে তারা ভোট কেন্দ্রে যেতে বা ভোট দিতে উৎসাহী হবেন না। সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, অন্যদিকে একটি মহল স্বৈরাচারের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। শেষ পর্যন্ত কমিশন কী সিদ্ধান্ত নেয় তা আমরা জানি না। যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থেকে যায়, তাহলে তাদের সমর্থক ভোটাররা কী করবেন? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।